রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা আয়রন নিষ্কাশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ভীষণ ইন্টারেস্টিং একটা ক্লাস। আয়রন নিষ্কাশনের জন্য আকরিক নির্বাচন এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অশুদ্ধ আয়রন নিষ্কাশন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। আয়রন নিষ্কাশন। তো আয়রন নিষ্কাশনের বিভিন্ন ধাপগুলোর মধ্যে প্রথম যে ধাপটা আমাদের আসবে সেটা হলো আকরিক নির্বাচন। আয়রনের বেশ কিছু আকরিক আছে সংকেত সহ, তাদের নাম মনে রাখতে হবে। যেমন রেড হেমাটাইট, এর সংকেত হলো Fe2O3, একে লাল রঙের এটা, ঠিক আছে। 2 নাম্বার আকরিক যেমন ম্যাগনেটাইট। আয়রনের আকরিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ম্যাগনেটাইটের সংকেত হলো Fe3O4 এবং এটা চুম্বকীয় আকরিক, এর চুম্বক ধর্ম আছে। 3 নাম্বার মনে রাখবে লিমোনাইটের সংকেত হলো Fe2O3 3H2O, ঠিক আছে। এই লিমোনাইটকে আবার ব্রাউন হেমাটাইটও বলা হয়। ব্রাউন হেমাটাইট এটা সদক, মনে থাকবে এটা হলো সদক, এর মধ্যে জলের অণু আছে দেখতে পাচ্ছি। ফলে আকরিকগুলো সম্পর্কে একটা সঠিক কিন্তু মনে রাখার চেষ্টা করতে, বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যেমন আয়রন পাইরাইটিস সংকেত হলো FeS2। 5 নাম্বার মনে রাখবে সিডোটাইট। এর সংকেত হলো Fe, একে স্ফেটিক আয়রনও বলা হয়। বুঝে গেছে? এই হলো 5টা আকরিক আয়রনের ভীষণ ইম্পর্টেন্ট। বারবার বলছি, আয়রন নিষ্কাশনের প্রথম ধাপ হলো আয়রনের যে আকরিক, সেই আকরিকগুলোকে সংকেত সহ মনে রাখার চেষ্টা করবে, কারণ বিভিন্ন ধরনের পরীক্ষায় সেক্ষেত্রে আকরিকের সংকেত দিয়ে কোশ্চেন দিতে পারে অথবা নাম দিয়ে সংকেত সংক্রান্ত কোশ্চেন দিতে পারে। ফলে আয়রন নিষ্কাশনের এই আমরা 5 ধরনের আকরিক এবং তাদের সংকেত সম্পর্কে একটা পরিচিতি লাভ করলাম। রেড হেমাটাইট সংকেত হলো Fe2O3, এটা লাল রঙের, সেই জন্য রেড হেমাটাইট বলা হয়। ম্যাগনেটাইট Fe3O4, এটা চুম্বক ধর্ম আছে, ফলে চুম্বকীয় আকরিক। লিমোনাইট এটা সদক, এর কালার ব্রাউন, সেই জন্য একে ব্রাউন হেমাটাইট বলা হয়। আয়রন পাইরাইটিস FeS2। সিডারাইট এটা হলো ফেরাস কার্বনেট, একে স্ফেটিক আয়রনও বলা হয়। এদের মধ্যে হেমাটাইট হলো আয়রনের প্রধান আকরিক এবং হেমাটাইট থেকেই কিন্তু কী করা হয়, আয়রন নিষ্কাশন করা হয়। আমরা এবার 2 নম্বর পয়েন্টে চলে যাব। আয়রন নিষ্কাশনের ক্ষেত্রে বিভিন্ন ধাপগুলোর কি আমরা পরপর গ্রহণ করি। প্রথম যে বিভিন্ন ধাপগুলোর মধ্যে প্রথম ধাপ আসবে গাঢ়ীকরণ। ঠিক আছে। তো প্রথম মনে রাখবে যে বিভিন্ন পদ্ধতি, গাঢ়ীকরণের বিভিন্ন পদ্ধতি আমাদের জানা আছে, ঠিক আছে। গাঢ়ীকরণের আমাদের যে বিভিন্ন পদ্ধতি জানা আছে, সেই পদ্ধতিগুলো মনে রাখবে। ওরকমই প্রথম পদ্ধতি যেটা গাঢ়ীকরণ। তো আয়রনের মনে রাখবে, আয়রন ধাতু নিষ্কাশনে গাঢ়ীকরণে সেটা আমরা ধৌতকরণ পদ্ধতি অ্যাপ্লাই করে থাকি।
বা অবিকর্ষজ পৃথকীকরণ। অবিকর্ষজ পৃথকীকরণ কেন বলো তো? আয়রনের মধ্যে যে আয়রন আকরিকের মধ্যে যে অশুদ্ধিগুলো থাকে সেই অশুদ্ধিগুলো হলো হালকা প্রকৃতির এবং আয়রনের আকরিক ঘটিত যৌগ হলো ভারী। ফলে আমরা কি করি, গাড়িকরণ পদ্ধতিতে এরকম ঢেউ খেলানো টেবিলের উপর দিয়ে যদি তীব্র বেগে জলের স্রোত চালনা করা যায় এবং উপর থেকে যদি আকরিক চূর্ণ ফেলা যায়, তাহলে জলের স্রোতের সঙ্গে ধূলিকণা বালিগুলো ভেসে চলে যাবে আর আকরিক চূর্ণগুলো নিচে ঢেউ খেলানো টেবিলে থিতিয়ে পড়বে। বুঝলে, এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমরা গাড়িকরণ পদ্ধতিতে যতটা সম্ভব আয়রন আকরিকের অশুদ্ধিগুলোকে দূর করা হয়। ঠিক আছে, এর পরের যে পদ্ধতিটার কথা বলবো, পদ্ধতিটা হলো গাড়িকরণ পর ভস্মীকরণ। ভস্মীকরণ আয়রন নিষ্কাশনে ভস্মীকরণের বিভিন্ন তথ্য ভীষণ ইম্পর্টেন্ট। যেমন পরাবর্ত চুল্লিতে সম্পন্ন করা হয়। পরাবর্ত চুল্লিতে মনে থাকবে কথাটা। 2 নম্বর, পরিমিত বায়ুতে, অল্প পরিমাণ বায়ুতে, প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। ঠিক আছে। 3 নম্বর কি হয় বলো, জলীয় বাষ্প হিসাবে নির্গত হয়। এই পরিবর্তনগুলো ঘটে। ঠিক আছে। আর কি ঘটে, যে ঘটনাগুলো ঘটে, আর্সেনিক, ফসফরাস, সালফার এরা কি করে, উদ্বায়ী অক্সাইড গঠন দ্বারা নির্গত হয়। তাহলে ভস্মীকরণ কেন করা হয় বলো তো? আকরিকের মধ্যে যে অশুদ্ধিগুলো আছে যতটা সম্ভব সেই অশুদ্ধিগুলোকে দূর করার চেষ্টা করায়। যেমন আয়রন ধাতু নিষ্কাশনে আমরা যদি ভস্মীকরণ করি তাহলে সেক্ষেত্রে দেখব জলীয় বাষ্প হিসাবে অপসারিত হচ্ছে। আর্সেনিক, ফসফরাস এরা কী করছে, এরা অক্সাইড গঠনের মাধ্যমে কিন্তু এরা নির্গত হচ্ছে। ফসফরাস অক্সাইড গঠনের মাধ্যমে নির্গত হচ্ছে। আর্সেনিক এরা সব উদ্বায়ী অক্সাইড তৈরি করে এবং এই ধরনের উদ্বায়ী অক্সাইড তৈরির মাধ্যমে এরা কিন্তু অপসারিত হয়। ফলে এই অপসারণগুলো ঘটছে। আর কি ঘটে বলো তো? ফেরাস অক্সাইড কি হয়, ফেরিক অক্সাইডে পরিণত হয়। মনে থাকবে, আর এটা ইম্পর্টেন্ট। ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয়। আর এর ফলে কি হয় বলো তো? এর ফলে আয়রনের অপচয় বন্ধ হয়। অপচয় বন্ধ হয়। এই জায়গাটা ভীষণ মনে রাখবে, ইম্পর্টেন্ট জায়গা। কি হয়, ভস্মীকরণের ফলে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হওয়ার ফলে আয়রনের অপচয় বন্ধ হয়। কেন বন্ধ হয়, কেন বলা হয় কথাটা বলো তো? কারণ এই যে ফেরাস অক্সাইড যদি থেকেই যেত তাহলে ফেরাস অক্সাইড সিলিকা ও খনিজমল সিলিকার সঙ্গে বিক্রিয়া করে ফেরাস সিলিকেট হিসাবে ধাতুমল গঠন করে অপচয় হতো। এই ধাতুমল তৈরি করে এর কী হতো, ফেরাস অক্সাইড আয়রন অপচয় হতো। মনে থাকবে তো, অপচয় হতো। কিন্তু ফেরাস অক্সাইডটা ফেরিক অক্সাইডে পরিণত হওয়ার ফলে ফেরিক অক্সাইডের সাথে কিন্তু সিলিকার কোনো বিক্রিয়া হয় না। ফলে যদি এটা থেকেই যেত তাহলে ফেরাস সিলিকেট ধাতুমল তৈরি করে তার অপচয় হতো। যেহেতু ফেরাস অক্সাইডটা ফেরিক অক্সাইডে কনভার্সন হয়ে যায়, ফলে ফেরিক অক্সাইড সিলিকার সঙ্গে আর বিক্রিয়া করে অপচয় ঘটায় না। সে কারণে আমরা বলি ভস্মীকরণে আয়রনের অপচয় বন্ধ হয়। ফলে ভস্মীকরণের ফলে আমরা কি পেলাম, ভস্মীকরণের ফলে জলীয় বাষ্প হিসাবে অপসারিত হলো। আর আর্সেনিক, ফসফরাস, সালফার এরা উদ্বায়ী অক্সাইড গঠনের মাধ্যমে নির্গত হলো। সেই সঙ্গে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হওয়ার ফলে আয়রনের অপচয় বন্ধ হলো। আগের পদ্ধতিতে আমরা ভস্মীকরণের ফলে বেশ কিছু অশুদ্ধি দূর করলাম।
এবার ভস্মীকৃত আকরিককে নিয়ে আমরা বিগলন প্রক্রিয়া সম্পন্ন করব এবং বিগলন প্রক্রিয়াটা যে সম্পন্ন করা হয় যে চুল্লিতে সেটা হলো মারুত চুল্লি বলা হয়। মারুত চুল্লি, মারুত চুল্লিতে বিগলন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মারুত চুল্লির সর্বোচ্চ উষ্ণতা মনে রাখবে, মারুত চুল্লি একটি উঁচু টাওয়ারের মতন চুল্লি, ভীষণ ধাতু নিষ্কাশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা চুল্লি, যেখানে সর্বোচ্চ উষ্ণতা প্রায় 2200 কেলভিন হতে পারে। মনে থাকবে, সর্বোচ্চ উষ্ণতা প্রায় 2200 কেলভিন। এই মারুত চুল্লিতে যে বিগলন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা যে মিশ্রণটা নিই সেই মিশ্রণটাকে চার্জ বলে। মনে থাকবে, তাহলে চার্জ কি? চার্জ হলো 8 ভাগ, মনে রাখবে, চার্জ হলো 8 ভাগ গাঢ়ীকৃত আকরিক আর 4 ভাগ কার্বন চূর্ণ আর 1 ভাগ নেওয়া হবে চুনাপাথর। ঠিক আছে, এই মিশ্রণটাকে বলা হয় চার্জ। এটাকে মারুত চুল্লি বা আমরা যে ব্লাস্ট ফার্নেস বলি সেই ব্লাস্ট ফার্নেসের মধ্যে এই মিশ্রণটাকে নেওয়া হয়, নিয়ে যদি আগুন ধরিয়ে দেওয়া যায় এবং এখানে শুষ্ক বাতাস ওই চুল্লির মধ্যে কি করা হয়, তীব্রভাবে মিশ্রণটাকে উত্তপ্ত করা হয়। তীব্রভাবে আমরা কি করি, একদম পয়েন্ট আউট করে ছোট করে মনে রাখার চেষ্টা করবে, তীব্রভাবে মিশ্রণ উত্তপ্ত করা হয়। ঠিক আছে, আর ওই চুল্লির মধ্যে শুষ্ক বাতাস চালনা করা হয়। শুষ্ক বাতাস, যদি চুল্লির মধ্যে শুষ্ক বাতাস চালনা করা যায় তাহলে তীব্র উষ্ণতা শুষ্ক বাতাস চালনা করা হয়। এখানে জলীয় বাষ্পযুক্ত বাতাস কিন্তু চালনা করা হয় না, কারণ জলীয় বাষ্প বাতাস যদি শুষ্ক বাতাস যদি না হয় তাহলে এইরকম একটা বিক্রিয়া ঘটে। এই কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন হয়, সেই সঙ্গে মাইনাস তাপ। যেহেতু প্রক্রিয়াটা তাপ শোষক, ফলে এই বিক্রিয়াটা ঘটার ফলে কী হবে, চুল্লির উষ্ণতা হ্রাস পাবে। মনে থাকবে, উষ্ণতা হ্রাস পাবে, ফলে ধাতু গলিত আকারে বেরিয়ে আসবে না। সেই জন্য যাতে জলীয় বাষ্প না থাকে সেই জিনিসটার লক্ষ্য রাখা হয় এবং শুষ্ক বাতাস না হয় এবং তীব্রভাবে উত্তপ্ত করার ফলে কী হবে, গলিত ধাতু। এক্ষেত্রে মনে রাখবে যে অশুদ্ধি আছে, অশুদ্ধিগুলো কি করবে, অশুদ্ধি সিলিকা, ক্যালসিয়াম সিলিকেট ধাতুমল গঠনের মাধ্যমে, ধাতুমল গঠন দ্বারা পৃথক হবে। বোঝা গেছে? ফলে কি দেখলাম বলো তো, যে বিগলন প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমরা যে চয়েস করলাম চুল্লিটা, সেটা মারুত চুল্লি, এবং মারুত চুল্লির মধ্যে প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমরা চার্জ নিলাম, যেখানে 8 ভাগ হলো আকরিক, 4 ভাগ কার্বন চূর্ণ, 1 ভাগ চুনাপাথর। ঠিক আছে, এবার একে যদি তীব্রভাবে উত্তপ্ত করা এবং শুষ্ক বাতাস চালনা করা হয় তাহলে নানা ধরনের রাসায়নিক ঘটনা ঘটবে, নানা রকমের পরিবর্তনের ফলে সেখানে অশুদ্ধি যে সিলিকা আছে সেটা খনিজমল ক্যালসিয়াম সিলিকেট গঠনের মাধ্যমে পৃথক হবে এবং গলিত ধাতু কিন্তু বেরিয়ে আসবে। এই গলিত ধাতু নির্গম নল দিয়ে বেরোবে, নির্গম নল দ্বারা নির্গত হবে। ঠিক আছে, এই যে গলিত ধাতুটা বেরিয়ে আসছে, এই গলিত ধাতুটাকে বলা হয় পিক আয়রন। মনে থাকবে, কি আয়রন? পিক আয়রন। পিক আয়রন, কারণ মারুত চুল্লি থেকে গলিত ধাতু এই পিক আয়রন, গলিত অশুদ্ধ ধাতুটা চুল্লি থেকে নির্গত প্রায় কার্বন, কত পার্সেন্ট? 4% কার্বন নির্গত অশুদ্ধ ধাতুকে বলা হয় পিক আয়রন। তাহলে টার্মটা নিশ্চয়ই মনে থাকবে। বিগলন প্রক্রিয়া সম্পন্ন করার ফলে চুল্লি থেকে যে অশুদ্ধ প্রায় 4% কার্বনযুক্ত ধাতুটা বেরিয়ে আসে তাকে পিক আয়রন বলে। এই পিক আয়রন থেকে আমরা পাই কাস্ট আয়রন। কাস্ট আয়রন, কাস্ট আয়রন কাকে বলবো? পিক আয়রন। যে পিক আয়রনটা আমরা পেলাম
এই পিক আয়রনের সাথে আমরা ছাট লোহা তার সাথে অক্সিজেন মিশিয়ে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয়, মিশিয়ে উত্তপ্ত করলে ছাট লোহার সাথে কার্বন মিশিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে 3% কার্বনযুক্ত যে অশুদ্ধ লোহা, 3% কার্বনযুক্ত অশুদ্ধ যে লোহাটা পাই তাকে বলা হয় কাস্ট আয়রন। তাহলে আমরা এই দুটো টার্ম এখানে দেখলাম, এখানে চার্জ, এখানে পিক আয়রন, কাস্ট আয়রন। এইভাবে গলিত ধাতু বিগলন প্রক্রিয়ায় মারুচুল্লি থেকে নির্গত হয়। কনসেপশনটা বোঝা গেছে? আমরা আয়রন নিষ্কাশনের বিভিন্ন ধাপগুলো পড়ছি, ভীষণ ইম্পর্ট্যান্ট আয়রন নিষ্কাশনের জন্য। পরীক্ষায় নানান টাইপের কোশ্চেন এখান থেকে সেট হয়েই থাকে। তো আয়রন নিষ্কাশনের যে ভস্মীকরিত আকরিকটাকে আমরা মারুচুল্লিতে নিয়ে গেলাম। মারুচুল্লি প্রায় সর্বোচ্চ উষ্ণতা 2200 কেলভিনের মতন হতে পারে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। তো রাসায়নিক বিক্রিয়াগুলো দেখার আগে আমরা একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করলাম। সেই মারুচুল্লির মধ্যে আমরা চার্জ, অর্থাৎ 4 ভাগ আকরিক, 8 ভাগ আকরিকের সাথে 4 ভাগ কার্বনেট এবং 1 ভাগ চুনাপাথর মিশিয়ে এই মিশ্রণটার নাম হলো চার্জ, মারুচুল্লিতে নেওয়া হয় এবং তীব্র বেগে উত্তপ্ত করে শুষ্ক অক্সিজেন চালনা করা হয়। ফলে আকরিকগুলোর গলন হবে এবং নানা ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গলিত ধাতু বেরিয়ে আসবে নির্গম নল দিয়ে। আরেকটা নির্গম নল দিয়ে কিন্তু কী হবে, এই যে খনিজ মল নির্গত হবে। বুঝে গেছে? তো গলিত ধাতু যেটা বেরিয়ে আসে তার মধ্যে কার্বনের পরিমাণ প্রায় 4% থাকে, যাকে পিক আয়রন বলে। ওর সঙ্গে ছাট লোহা এবং কার্বন মিশিয়ে যদি তীব্র বেগে অক্সিজেন চালনা করা যায় তাহলে সেক্ষেত্রে কার্বনের পরিমাণ কমে 3%-এ চলে আসবে, তখন তাকে বলা হবে কাস্ট আয়রন। তোমরা বলতে পারবে আয়রনে যে আকরিকগুলো পড়লাম, স্ফেটিক আয়রনের সংকেত কি? মারুচুল্লিতে সংঘটিত বিক্রিয়া। মারুচুল্লি প্রায় 40 ফিট উঁচু একটা চুল্লি এবং এই চুল্লিতে আয়রন নিষ্কাশনের জন্য বিভিন্ন ধাপে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। আমরা যদি একটা চুল্লিটার একটু আন্দাজ করতে চাই, এরকম একটা বিশাল উচ্চতাযুক্ত একটা চুল্লি, এর মধ্যে নির্গম নল থাকে, এরকম নির্গম নল দিয়ে গলিত ধাতু বেরিয়ে আসে, আরেকটা নির্গম নল দিয়ে এদিকে গলিত ধাতু বেরিয়ে আসে। মনে থাকবে? একদম আমরা যদি একটা ধারণা তৈরি করতে চাই, গলিত ধাতু আর এদিকে ধাতুমল গলিত ধাতুর উপর ভাসে, সেই জন্য ধাতুমলের নলটা একটু উপরে থাকে। এটাকে চুল্লির বক্ষ বলে। বিভিন্ন অঞ্চলে আমরা ভাগ করি এটাকে। যেমন এই একটা অঞ্চল যদি আমরা ধরে নিই, এরকম বিভিন্ন অঞ্চলে আমরা চুল্লিটাকে ভাগ করি, ঠিক আছে? যেমন এটাকে বলা হয় দহন অঞ্চল, তারপরে গলন অঞ্চল, তারপরে ধাতুমল গঠন অঞ্চল, তারপরে বিজারণ অঞ্চল। এবং বিভিন্ন ভাগে ভাগ করা, এবং এতে উষ্ণতাগুলো যে আছে প্রায় এটা 2200 কেলভিনের মতন। বোঝা গেছে? চুল্লির একটা যদি আমরা ধারণা তৈরি করার চেষ্টা করি, এটা প্রায় 1570 কেলভিনের কাছাকাছি ঘটনাগুলো ঘটে, এটা প্রায় 1270 কেলভিনের কাছাকাছি, এটা প্রায় 500 থেকে 900 কেলভিনে এই নানা ধরনের ঘটনাগুলো, নানা ধরনের বিক্রিয়াগুলো ঘটে। আমরা সেই বিক্রিয়াগুলোকে দেখার চেষ্টা করব। বোঝা গেছে? তাহলে খুব উঁচু একটা চুল্লি, যেখানে চুল্লি বক্ষ বলা হয়, যেখানে সর্বোচ্চ টেম্পারেচার প্রায় 2200 কেলভিন এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচার ধীরে ধীরে কমতে থাকে এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। আমরা সেই বিক্রিয়াগুলোই একটু আমরা ইম্পর্টেন্ট এবং বিক্রিয়াগুলোকে মনে রাখার চেষ্টা করবে। আমরা বিভিন্ন ভাগে বিক্রিয়াগুলো সরলীকরণ করে মনে রাখার চেষ্টা করব। বিভিন্ন অঞ্চলে যে বিক্রিয়াগুলো ঘটে সেই বিক্রিয়াগুলোকে সরলীকরণের মাধ্যমে কি করে মনে রাখা যায় দেখি। আমরা প্রথমে অঞ্চলে ভাগ করব। অঞ্চল, তারপরে উষ্ণতা দেখব আমরা, উষ্ণতা, তারপরে সংগঠিত বিক্রিয়া। পরীক্ষায় আসে, ফলে খুব ভালো করে জায়গাটা আয়ত্ত করে নিবে। বিভিন্ন উষ্ণতা আমি এখানে সাইডে লিখে রেখেছি সুবিধার জন্য। বিভিন্ন অঞ্চলে, যেমন প্রথম দহন অঞ্চল।
অঞ্চলটা হলো দহন অঞ্চল। উষ্ণতা কত বলো তো? 2200 কেলভিন প্রায়। এখানে যে বিক্রিয়াটা, যে সংঘটিত যে বিক্রিয়াটা, সেটা কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই বিক্রিয়াটা এখানে সংঘটিত হয়। সরলীকরণ করে পড়লে অনেক কঠিন জিনিসও আমরা খুব সহজে মনে রাখতে পারি। ফলে এরকম রাসায়নিক বিক্রিয়া সংঘটিত যে হয় মারুচুল্লিতে বিভিন্ন উষ্ণতায়, সেটাকে আমরা এইভাবে খুব সহজে মনে রাখতে পারি। 2 নম্বর যেটা গলন অঞ্চল। গলন অঞ্চল উষ্ণতা কত? এই 1570 কেলভিন। এখানে তো লিখেই রেখেছি, যে কোনো জায়গা থেকে শুরু করতে হবে। এখানে যে বিক্রিয়াগুলো ঘটে, কার্বন ডাইঅক্সাইড কার্বনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করে, সেই সঙ্গে Fe2O3 কার্বনের সঙ্গে বিক্রিয়া করে আয়রন আর কার্বন মনোক্সাইড তৈরি হয়। এই বিক্রিয়াগুলো এই অঞ্চলে সংঘটিত হয়। ঠিক আছে, সহজ আছে না? এইভাবে মনে রাখার চেষ্টা করবে। বোঝা গেছে? আমরা দেখব পরের 3 নাম্বার অঞ্চল, ধাতুমল গঠন। ধাতুমল গঠন এটা প্রায় 1270 কেলভিনে ঘটে। এই অঞ্চলটাতে কি ঘটে? যে চুনাপাথরটা আমি নিই, সেই চুনাপাথর ধাতুমল তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, আর সিলিকা বিক্রিয়া করে ক্যালসিয়াম সিলিকেট ধাতুমল তৈরি করলো, এই ধাতুমল। এবং এই ধাতুমল নির্গম নল দিয়ে অপসারিত হয়, কারণ ধাতুমল আকরিক ঘটিত যৌগের তুলনায় হালকা হয়, ফলে উপরে ভাসে এবং নির্গম নল দিয়ে বেরিয়ে যায়। এই ঘটনাটা এই অঞ্চলে ঘটে। সহজ আছে। আমরা পরেরটা যদি দেখি, 4 নম্বর বিজারণ অঞ্চল। বিজারণ অঞ্চল এটা প্রায় 500 থেকে 900 কেলভিনে এই ঘটনাটা ঘটে। এবং এখানে বিজারিত হয় যেমন Fe2O3 কার্বন মনোক্সাইড দ্বারা আয়রনে বিজারিত হয়। এক্ষেত্রে যেমন Fe3O4 আয়রনে বিজারিত হয়। এই ঘটনাগুলো এখানে ঘটে। তাহলে দেখো দেখি, খুব সহজে আমরা খুব জটিল একটা বিষয় খুব সহজে ছক করে মনে রাখতে পারি। এই হলো মারুচুল্লিতে সংঘটিত বিভিন্ন বিক্রিয়া। আবার বলছি, মারুচুল্লি প্রায় 40 ফিট উঁচু একটা চুল্লি, ব্লাস্ট ফার্নেস। আয়রন নিষ্কাশনের জন্য এই চুল্লিটা আমরা ব্যবহার করি, এবং এই চুল্লিতে বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন উষ্ণতায় যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন হয়, তাতে আমরা মোট 4টা অঞ্চলে ভাগ করি: দহন অঞ্চল, গলন অঞ্চল, ধাতুমল গঠন অঞ্চল, বিজারণ অঞ্চল। এবং দহন অঞ্চলে এই বিক্রিয়াগুলো সংঘটিত হয়। গলন অঞ্চলে দেখতে পাচ্ছ 4টা সুন্দর ভাগে ভাগ করে খুব সহজে আমরা মনে রাখতে পারি। তোমরা বলতে পারবে যে আয়রন নিষ্কাশনের সময় আমরা শুষ্ক বাতাস চালনা করি, তো জলীয় বাষ্পযুক্ত বাতাস চালনা করলে যে বিক্রিয়াটা ঘটে, সেই বিক্রিয়াটা লিখতে পারবে? আয়রন নিষ্কাশনে ইলিংহামের প্রয়োগ। ঠিক আছে, এটা হলো একটা ইলিংহাম রেখাচিত্র, এবং আগের ক্লাসে আমরা ইলিংহাম সম্পর্কে একটা ছোট্ট ধারণা তৈরি করেছি। সেখানে আমরা দেখেছি যে অক্সাইড গঠন, নিচের ধাতু তার উপরের যে নিচে যে ধাতু রেখাটা, ধাতুর অক্সাইড গঠনকারী রেখা, তার উপরে থাকা রেখার গঠনকারী ধাতুর অক্সাইডকে ধাতুতে বিজারিত করে। এই ইলিংহাম রেখাচিত্রের এই ছোট্ট কৌশলটা কিন্তু মনে রাখতে হবে। কি ছোট্ট কৌশল? সেটা হলো নিচের রেখার ধাতু তার উপরের রেখা গঠনকারী ধাতুর অক্সাইডকে ধাতুতে বিজারিত করে। এটা হলো ইলিংহামের মূল পয়েন্ট, মূল কৌশল। থার্মোডাইনামিক্স অ্যাপ্লিকেশন মধ্যে থাকবে কথাটা, যে নিচে যে রেখাটা থাকবে, যার রেখাটা থাকবে, সেটা তার উপরে থাকা যে ধাতুর অক্সাইড তাকে বিজারিত করতে পারবে। তো এর অ্যাপ্লিকেশন, ইলিংহাম রেখাচিত্রে অ্যাপ্লিকেশন হিসাবে আমরা আয়রন নিষ্কাশনে যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখছি আয়রন অক্সাইড গঠনের ক্ষেত্রে, যে আয়রন অক্সাইড আছে, আয়রন অক্সাইড গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা রেখাচিত্র। এখান থেকে আমরা কি পয়েন্ট আউট করতে পারি বলো তো? কাকে বিজারক হিসাবে আমরা ব্যবহার করব? কার্বন মনোক্সাইড না কার্বন? এবং কীরকম উষ্ণতায় কে বিজারক হিসাবে কাজ করতে পারবে? আন্দাজ হচ্ছে? তো দেখো, এখান থেকে 1073 কেলভিন পর্যন্ত এই যে কার্বন মনোক্সাইড
থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরির রেখাটা নিচে আছে, তাই কিনা বলো? তাহলে 1073 কেলভিন পর্যন্ত, 1073 কেলভিন পর্যন্ত কী হবে? কার্বন মনোক্সাইড ফেরাস অক্সাইডকে বিজারিত করতে পারবে। কেন? যেহেতু কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড গঠনের রেখাটা ফেরাস অক্সাইড গঠনের রেখার নিচে আছে, ফলে নিচের রেখাটা উপরের অক্সাইড গঠন রেখাটাকে ধাতুতে বিজারিত করতে পারবে, যে যতদূর নিচে থাকবে। কিন্তু 1073 কেলভিনের উপরে এই রেখাটা উপরে চলে গেল, তখন কিন্তু এই টেম্পারেচারের উপরে কার্বন মনোক্সাইড আর ফেরাস অক্সাইডকে আয়রনে বিজারিত করতে পারবে না। এইটাই হলো এর লজিক, এটাই হলো এর যুক্তি। ঠিক আছে, এবার 2 নম্বর পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? 1073 কেলভিনের আগে কার্বন কিন্তু উপরে আছে, ফলে কার্বন ফেরাস অক্সাইডকে বিজারিত করতে পারবে না। কিন্তু কখন পারবে বলো তো? 1073 কেলভিনের বেশি টেম্পারেচারে দেখো ও আবার এই রেখাটা নিচে নেমে গেল, ফলে 1073 কেলভিন, 1073 কেলভিন এর উপরে কী হবে? কার্বন ফেরাস অক্সাইডকে আয়রনে বিজারিত করে। এই হলো ইলিংহামের প্রয়োগ। তাহলে ইলিংহাম থেকে আমরা একটা ধারণা তৈরি করতে পারলাম। কি তৈরি করলাম? যে আয়রন নিষ্কাশনে কার্বন এবং কার্বন মনোক্সাইড দুটোই বিজারক হিসাবে ব্যবহার করা হলেও 1073 কেলভিন পর্যন্ত কার্বন মনোক্সাইড উত্তম বিজারক এবং 1073 কেলভিনের উপরে কার্বন উত্তম বিজারক। 1073 কেলভিনের উপরে কার্বন মনোক্সাইড আর বিজারিত করতে পারবে না, আবার 1073 কেলভিনের নিচে কার্বন আবার ফেরাস অক্সাইডকে বিজারিত করতে পারবে না। এভাবে আমরা ইলিংহাম থেকে খুব সহজে বলে দিতে পারি কীরকম উষ্ণতায় কোন বিজারক কীভাবে বিজারিত করতে পারে এবং উত্তম বিজারকের ভূমিকা পালন করে। কাস্ট আয়রন থেকে আমরা দেখব কাস্ট আয়রন থেকে রড আয়রন প্রস্তুতি। আর মনে রাখবে যে আয়রন কিন্তু বিভিন্ন গুণসম্পন্ন হয়। আয়রনের বিভিন্ন ধর্ম নির্ভর করে আয়রনের মধ্যে থাকা মিশে থাকা কার্বনের পরিমাণের উপর। মনে থাকবে কথাটা? তো আয়রনে যে বিভিন্ন অবস্থাগুলো আছে তার মধ্যে রড আয়রনটা হলো বিশুদ্ধতম অবস্থা, বিশুদ্ধতম হলো রড আয়রন। মনে থাকবে? আর আমরা মারুচুল্লি থেকে প্রাপ্ত কাস্ট আয়রন থেকে রড আয়রন তৈরি করি পরাবর্ত চুল্লিতে। পরাবর্ত চুল্লিতে রড আয়রন প্রস্তুত করা হয়। পরাবর্ত চুল্লিতে কি থাকে? হিমাটাইটের আস্তরণ দেওয়া থাকে, হিমাটাইটের আস্তরণ। মনে থাকবে? আর এখানে যে ঘটনাগুলো ঘটে, এখানে উত্তপ্ত অক্সিজেন চালনা করা হয় এবং যে ঘটনাগুলো সংঘটিত, যে ঘটনাগুলো বিক্রিয়াগুলো যদি আমরা দেখি, সংঘটিত বিক্রিয়াগুলো দেখব। উদ্দেশ্য হলো অন্যান্য অশুদ্ধিগুলোকে দূর করে কার্বনের পরিমাণ অ্যাডজাস্ট করলেই কাস্ট আয়রন রড আয়রনে পরিণত হবে। ফলে উদ্দেশ্যটা হলো যে বিভিন্ন ধরনের অশুদ্ধিগুলো যে আছে সেই অশুদ্ধিগুলোকে আমরা দূর করব। যেমন আমরা দেখব আয়রন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে ফেরিক অক্সাইড, আর এই ফেরিক অক্সাইড সেই ভূমিকাটা পালন করবে অশুদ্ধি দূরীকরণে। কীরকম? ফেরিক অক্সাইড কার্বনের সঙ্গে বিক্রিয়া করে আয়রন তৈরি করবে আর কার্বন মনোক্সাইড তৈরি করবে, কার্বন মনোক্সাইড নির্গত হবে। বুঝা গেছে? এইভাবে অশুদ্ধিগুলো দূর হবে। যেমন ফেরিক অক্সাইড সালফারের সঙ্গে বিক্রিয়া করে নিজে আয়রনে বিজারিত হবে এবং সালফার ডাইঅক্সাইড অপসারিত হবে। ফেরিক অক্সাইড ফসফরাসের সাথে বিক্রিয়া করে P2O5 উদ্বায়ী অক্সাইড অপসারণ করবে। ফেরিক অক্সাইড আর্সেনিকের সাথে বিক্রিয়া করে আর্সেনিক অক্সাইড উদ্বায়ী অক্সাইড গঠনের মাধ্যমে এদেরকে অপসারিত করবে। বোঝা গেছে নিশ্চয়ই? এটা হলো প্রথম ধাপের। সেই সঙ্গে কি হবে বলো তো? ফেরিক অক্সাইড সিলিকা
সিলিকার সঙ্গে সিলিকনের সাথে বিক্রিয়া করবে এবং সিলিকন ডাইঅক্সাইড গঠন করবে। আবার কি করবে, ফেরিক অক্সাইড, আগেই বলে দিয়েছি সমস্ত ভূমিকাটা ফেরিক অক্সাইড পালন করে। এই উদ্বায়ী অক্সাইডগুলো অপসারিত করে দিলে উদ্বায়ী অক্সাইড গঠনের মাধ্যমে কার্বন, সালফার, ফসফরাস, আর্সেনিক ইত্যাদি উদ্বায়ী অক্সাইড গঠনের মাধ্যমে দূর হলো। সেই সঙ্গে এরা কি করবে, ম্যাঙ্গানিজকে আয়রন ম্যাঙ্গানিজ অক্সাইডে পরিণত করবে এবং এই দুটো মিলে কি হবে বলো তো, এই দুটো মিলে ধাতুমল গঠনের মাধ্যমে এরা অপসারিত হবে। সিলিকন ডাইঅক্সাইড বিক্রিয়া করে তৈরি করবে ম্যাঙ্গানিজ সিলিকেট, এই ধাতুমল, এবং এই ধাতুমল গঠনের মাধ্যমে এরা কি হবে, অপসারিত হবে। বোঝা গেছে? টেকনিকটা নিশ্চয়ই সহজ আছে, অনেক সহজ, অপসারিত হবে। তাহলে দেখো দেখি আমরা কাস্ট আয়রন থেকে রড আয়রন কিভাবে তৈরি করি। কাস্ট আয়রনের মধ্যে যে অশুদ্ধ আয়রনের মধ্যে নানা ধরনের অশুদ্ধি মিশে থাকে, সেই নানা ধরনের অশুদ্ধিকে ফেরিক অক্সাইড দ্বারা ধাপে ধাপে আমরা অপসারিত করি। ধাতুমল হিসাবে ম্যাঙ্গানিজ সিলিকেট অপসারিত হয় এবং অশুদ্ধি অপসারিত হওয়ার ফলে অপসারিত হওয়ার ফলে কি হয়, কাস্ট আয়রন রড আয়রনে পরিণত হয়। এইভাবে আমরা কাস্ট আয়রন থেকে রড আয়রন পরিণত করতে পারি। বোঝা গেছে? তাহলে কোন পরাবর্ত চুল্লিতে সম্পন্ন করা হয়, হেমাটাইটের আস্তরণ দেওয়া থাকে এবং এখানে ফেরিক অক্সাইড ধাপে ধাপে এই অশুদ্ধিগুলোকে দূর করে। তোমরা বলতে পারবে যে আয়রন নিষ্কাশনে যে আমরা মারুত চুল্লিটা ব্যবহার করলাম, সেই মারুত চুল্লির সর্বোচ্চ উষ্ণতা কত পিক আয়রন থেকে স্টিল উৎপাদন? মনে রাখবে, স্টিল উৎপাদনে নানান পদ্ধতি প্রচলন আছে, যেমন ওপেন হার্ট পদ্ধতি, সিমেন্স পদ্ধতি, বেসিক অক্সিজেন পদ্ধতি, আম্লিক অক্সিজেন পদ্ধতি, এলডি পদ্ধতি, এরকম নানান পদ্ধতিতে কিন্তু আমরা স্টিল তৈরি করে থাকি। বুঝা গেছে? আর লোহা থেকে লোহার গুণগত মানের পরিবর্তন ঘটিয়ে স্টিল তৈরি করা হয়। আমরা ওইরকমই একটা পদ্ধতি নিয়ে কথা বলবো এবং মারুত চুল্লি থেকে প্রাপ্ত যে পিক আয়রন, সেই পিক আয়রন থেকে স্টিল তৈরি করা আমরা যে পদ্ধতিটা নিয়ে কথা বলবো তাকে বেসিক অক্সিজেন পদ্ধতি বলা হয়। বেসিক অক্সিজেন পদ্ধতি, বিওপি পদ্ধতি বলা হয়। বিওপি পদ্ধতি, বেসিক অক্সিজেন পদ্ধতি। এবং এই বেসিক অক্সিজেন পদ্ধতিতে আমরা পিক আয়রন থেকে স্টিল তৈরি করি। মনে থাকবে কথাটা, কি করা হয়, পিক আয়রনের সাথে লাইম মেশানো হয়, লাইম মেশানো হয়, আর বিশুদ্ধ অক্সিজেন চালনা করা হয়। ফলে কি হবে, পিক আয়রন স্টিলে পরিণত হবে। আমরা সংগঠিত বিক্রিয়াগুলো দেখব, কীভাবে অশুদ্ধিগুলো অপসারিত। টার্গেট কিন্তু একটাই আমাদের, লোহার মধ্যে মিশে থাকা নানা ধরনের অশুদ্ধিকে আমরা যদি অপসারিত করতে পারি এবং কার্বনের পরিমাণ একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু আয়রনের গুণগত মানের পরিবর্তন হবে এবং আয়রন স্টিলে পরিণত হবে। তাহলে সংগঠিত বিক্রিয়াগুলো আমরা দেখব, পরিবর্তনগুলো দেখব, কি কি বিক্রিয়া সংগঠিত হয়। যেমন কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড হিসেবে অপসারিত হয়। আয়রন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আয়রন অক্সাইড তৈরি করে। এক্ষেত্রে মনে রাখবে, আয়রন অক্সাইডেই সমস্ত পরিবর্তনগুলো নিয়ন্ত্রণ করে। যেমন কি করবে, আয়রন অক্সাইড সালফারের সঙ্গে বিক্রিয়া করে আয়রন আর সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, যেটা অপসারিত হবে। ঠিক আছে? যেমন আয়রন অক্সাইড ফসফরাসকে P2O5 পরিণত করবে, অক্সাইড উদ্বায়ী অক্সাইড গঠনের মাধ্যমে অপসারিত করবে। আমরা দেখেছি এইভাবে অপসারিত করে। যেমন আয়রন অক্সাইড কি করবে, আর্সেনিককে অপসারিত করবে আর্সেনিক অক্সাইড গঠনের মাধ্যমে। তো এই জায়গাগুলো আমরা আগের ক্ষেত্রেও দেখেছি এবং খুব সহজে বিক্রিয়াগুলো পরীক্ষায় কিন্তু আমরা লিখতে পারি। আর কি ঘটনা ঘটবে বলো তো, একই রকমভাবে আয়রন অক্সাইড কি করবে, ম্যাঙ্গানিজকে ম্যাঙ্গানিজ অক্সাইডে পরিণত করবে।
এই ঘটনাটা একটা ধাপে। পরের ধাপ যদি আমরা আলাদা করে ধাপগুলো মনে রাখার চেষ্টা করি, সিলিকনকে কি করবে, সিলিকন ডাইঅক্সাইডে পরিণত করবে এবং এই দুটো মিলে কী হবে বলো তো, যথারীতি আমরা দেখেছি ম্যাঙ্গানিজ অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড মিলে ধাতুমল তৈরি করে অপসারিত হবে। ম্যাঙ্গানিজ সিলিকেট এই ধাতুমল গঠন করে অপসারিত হবে। এইভাবে অশুদ্ধি অপসারিত হয় ফেরাস অক্সাইড দ্বারা। আর একটা ঘটনা এখানে ইম্পর্টেন্ট ঘটবে, সেটা হলো যেমন আমরা যে লাইম নিয়েছি, সেই লাইম, এই লাইম ফসফরাসের সঙ্গে বিক্রিয়া করবে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আর একটা ধাতুমল তৈরি করবে, ক্যালসিয়াম ফসফেট। মনে থাকবে, ক্যালসিয়াম ফসফেট এই ধাতুমলটা তৈরি করে, এই ধাতুমল। একে টমাস স্ল্যাগ বলে, টমাস স্ল্যাগ বলা হয়। এটা জমিতে সার হিসাবে ব্যবহার করা হয় এবং এই ধাতুমল তৈরি হয়। এর ফলে কি হবে, অশুদ্ধিগুলো অপসারিত হওয়ার ফলে পিক আয়রন স্টিলে পরিণত হয়। তাহলে এই একটা পদ্ধতি, যেখানে আমরা বিওপি বা বেসিক অক্সিজেন পদ্ধতি বলি। এই পদ্ধতিতে আমরা কি পেলাম, এই পদ্ধতিতে আমরা দেখতে পেলাম যে এই ধরনের রাসায়নিক পরিবর্তনগুলো সংঘটিত হয় এবং অশুদ্ধি অপসারিত অশুদ্ধিগুলো, যে অশুদ্ধিগুলো আছে সেই অশুদ্ধি অপসারণে কি হয়, পিক আয়রন স্টিলে পরিণত হয়। এইভাবে আমরা কি করতে পারি, বিওপি পদ্ধতিতে আমরা পিক আয়রন থেকে স্টিল তৈরি করতে পারি। এবং প্রথম ধাপের বিক্রিয়াগুলো উদ্বায়ী অক্সাইড গঠনের মাধ্যমে অশুদ্ধিগুলো অপসারিত হবে। দ্বিতীয় ধাপে কিন্তু কি হবে, ধাতুমল গঠনের মাধ্যমে আবার দ্বিতীয় পর্যায়ের অশুদ্ধিগুলো অপসারিত হবে এবং আয়রনের গুণগত মান বৃদ্ধি পাবে, পিক আয়রন স্টিলে পরিণত হবে। আম্লিক বেসিমার পদ্ধতি আরেকটা পদ্ধতি স্টিল উৎপাদনের পদ্ধতিতে স্টিল উৎপাদন খুব ভালো একটা পদ্ধতি, আম্লিক বেসিমার পদ্ধতি। এবং এক্ষেত্রে আমরা কি করি, কাস্ট আয়রন থেকে তৈরি করি, কাস্ট আয়রন থেকে তৈরি করা হয় এবং বেসিমার কনভার্টারে সম্পন্ন করা হয়। বেসিমার কনভার্টারে সম্পন্ন করা হয়, উত্তপ্ত O2 চালনা করা হয়। ফলে সংঘটিত পরিবর্তনগুলো আমরা দেখব, সংঘটিত বিক্রিয়া। কিন্তু তোমরা বলতে পারবে টমাস স্ল্যাগের সংকেত কি বলো তো? তাহলে আম্লিক বেসিমার পদ্ধতিতে আমরা স্টিল তৈরি করব, তার জন্য আমরা মারুত চুল্লি থেকে প্রাপ্ত কাস্ট আয়রন নেব এবং যে চুল্লিতে ঘটনাটা ঘটানো হবে তাকে বেসিমার কনভার্টার বলে, ভীষণ ইম্পর্টেন্ট টার্ম। এবং এক্ষেত্রে আমরা উত্তপ্ত বিশুদ্ধ অক্সিজেন চালনা করি, ফলে যে পরিবর্তনগুলো সংঘটিত হয় সেই পরিবর্তনগুলো সংঘটিত হওয়ার ফলে অশুদ্ধিগুলো দূর হবে এবং আয়রন, যে কাস্ট আয়রন, সেটা স্টিলে পরিণত হবে। যেমন দেখো, প্রথম ধাপে যে বিক্রিয়াগুলো ঘটবে, ম্যাঙ্গানিজ অক্সিজেন দ্বারা ম্যাঙ্গানিজ অক্সাইডে জারিত হবে, সেই সঙ্গে সিলিকন অক্সিজেন দ্বারা জারিত হয়। প্রায় সব পদ্ধতিতে রাসায়নিক বিক্রিয়া কিন্তু একই টাইপের, এদের মধ্যে দেখতে পাচ্ছ ছন্দ আছে, মনে রাখার চেষ্টা করতে। ম্যাঙ্গানিজ অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড তৈরি হলো, তাহলে এই দুটো বিক্রিয়া করে কি করবে বলো তো, ধাতুমল তৈরি করে অপসারিত হবে। ফলে ধাতুমল তৈরি করে অপসারিত হবে, ম্যাঙ্গানিজ সিলিকেট ধাতুমল তৈরি হলো। এই একটা ঘটনা ঘটলো, নিজে নিজে তৈরি হলো। আর একটা ধাপে যেটা ঘটবে সেটা হলো, যেমন কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করে অপসারিত হবে, মনে থাকবে কথাটা। এবার আয়রনের কিন্তু এক্ষেত্রে কি করবে, আয়রন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আয়রন অক্সাইড তৈরি করবে। এই আয়রন অক্সাইড কিন্তু এবার বিভিন্ন অশুদ্ধিকে আবার অপসারিত করবে। যেমন আয়রন অক্সাইড কি করবে, ম্যাঙ্গানিজ যে আছে সে ম্যাঙ্গানিজকে ম্যাঙ্গানিজ অক্সাইডে জারিত করবে, ম্যাঙ্গানিজ অক্সাইডে পরিণত করবে। সেই সঙ্গে আয়রন অক্সাইড
সিলিকনকে আবার কি করবে, আগের মতনই সিলিকন ডাইঅক্সাইডে পরিণত করবে এবং এই দুটো মিলে কি হবে, আবার ধাতুমল তৈরি করে অপসারিত হবে। ফলে ম্যাঙ্গানিজ অক্সাইড সিলিকনের সঙ্গে বিক্রিয়া করবে, সিলিকন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ সিলিকেট ধাতুমল তৈরি করে আবার অপসারণ ঘটবে। ফলে এক্ষেত্রে কিন্তু ফেরাস অক্সাইড এই অপসারণটা ঘটালো। এই একটা ঘটনা ঘটবে, এই একটা ঘটনা সহজে স্টেপ বাই স্টেপ আমরা মনে রাখার চেষ্টা করতে পারি, খুব সহজে পরীক্ষায় আমরা লিখতে পারি এবং পরীক্ষায় আসে। আর একটা ঘটনা ঘটবে সেটা হলো যেমন কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড হিসাবে অপসারিত হবে। সেই সঙ্গে আয়রন আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কিছুটা পরিমাণে ফেরিক অক্সাইড তৈরি করবে। যে ফেরিক অক্সাইডটা তৈরি হলো এটা কার্বন দ্বারা আবার আয়রনে বিজারিত হবে। ঠিক আছে, এবং এই যে কার্বন মনোক্সাইডগুলো তৈরি হচ্ছে, মনে রাখবে এই কার্বন মনোক্সাইডগুলো চুল্লির নির্গম নল দিয়ে যখন বেরিয়ে আসবে তখন নীল শিখায় জ্বলবে এবং শিখাটা জ্বলতে জ্বলতে যখন একসময় দেখবো যে শিখা জ্বলা বন্ধ হয়ে গেছে, তখন আমরা ধরে নেব বিক্রিয়াটা বা প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে। সেক্ষেত্রে তখন আমরা কি করি, এই স্টিলের সাথে বিভিন্ন ধাতু মিশিয়ে দিয়ে এই যে আমরা যেটা পেলাম যে স্টিল, এর সাথে বিভিন্ন ধরনের অন্যান্য ধাতু মিশিয়ে দিয়ে আমরা বিভিন্ন গুণগত মানের সংকর ধাতু তৈরি করি। কিন্তু এভাবে প্রাপ্ত যে আমরা যে স্টিলটা পেলাম, এবার এই স্টিলের সঙ্গে মনে রাখবে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টার্ম, সেটা হলো স্পাইজেল মিশিয়ে দেওয়া হয়। স্পাইজেল মিশিয়ে বিভিন্ন গুণগত মানের স্টিল আমরা তৈরি করি। তো স্পাইজেলটা কি মনে রাখ, স্পাইজেল হলো আয়রন, ম্যাঙ্গানিজ আর কার্বনের সংকর ধাতু, মনে থাকবে সংকর ধাতু। এবার স্পাইজেলের ভূমিকা কি স্টিল উৎপাদনে? স্পাইজেলের ভূমিকা কি ভূমিকা বলো তো? একদম ছোট্ট করে আমরা খুব সহজে মনে রাখতে পারি। যেমন প্রয়োজনীয় কার্বন সরবরাহ করা, এক নাম্বার ভূমিকা। 2 নাম্বার ভূমিকা দ্রবীভূত লোহার মধ্যে যে মিশে থাকে সেই দ্রবীভূত O2 অপসারিত করা। 3 নাম্বার, যদি কিছুটা পরিমাণে ফেরাস অক্সাইড উৎপন্ন হয় তাহলে ফেরাস অক্সাইডকে আয়রনে বিজারিত করা। মনে থাকবে, আয়রনে বিজারিত করা। এই ভূমিকাটা স্পাইজেল করে। তাহলে 3টা ভূমিকা পালন করে। স্টিল আমরা যখন লোহা থেকে স্টিল তৈরি করি, শেষ ধাপে স্পাইজেল মিশিয়ে দেওয়া হয়। স্পাইজেল হলো আয়রন, ম্যাঙ্গানিজ আর কার্বনের সংকর ধাতু। স্টিল উৎপাদনে স্পাইজেলের ভূমিকা কি? 1 নম্বর হলো একদম প্রয়োজনীয় কার্বন সাপ্লাই করা, 2 নম্বর হলো মিশে থাকা O2কে অপসারিত করা, আর 3 নম্বর হলো কিছুটা পরিমাণে যদি ফেরিক অক্সাইড তৈরি হয় তাকে আবার আয়রনে বিজারিত করা। এভাবে আমরা আম্লিক বেসিমার পদ্ধতিতে কাস্ট আয়রন থেকে স্টিল তৈরি করে থাকি। আয়রন নিষ্কাশনে আকরিক, চুনাপাথর, কক ও বায়ুর ভূমিকা। বোঝা গেছে? আয়রন নিষ্কাশনে এই উপাদানগুলোর আমরা ভূমিকা দেখব, এরা কে কী ভূমিকা পালন করে। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। যেমন আমরা আকরিকের কথা যদি ভাবি, আকরিক কোথায় কোথায় আকরিকের পরিবর্তন ঘটে বলো তো? আমরা তো পড়াটা শেষ করলাম, এবার কোথায় কোথায় ঘটে আকরিক। যেমন ভস্মীকরণ বা তাপজারণে কি হয়? তাপজারণের ঘটনা ঘটে। তাপজারণে কি হয়? ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয়। এই আকরিকের এই পরিবর্তনটা ঘটে তাপজারণে। আবার আকরিকের বিগলনে কি পরিবর্তন ঘটে বলো তো? ফেরিক অক্সাইড কার্বন মনোক্সাইড কার্বন দ্বারা কি হয়? আয়রনে বিজারিত হয়।
এই ঘটনাটা ঘটে আকরিকের ফলে। আকরিকের দুটো জায়গায় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। একটা হলো তাপজারণে, যেখানে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয়, আর বিগলনের সময় ফেরিক অক্সাইড কার্বন মনোক্সাইড কার্বন দ্বারা আয়রনে বিজারিত হয়। এটা হলো আকরিকের ভূমিকা। আমরা যদি চুনাপাথরের ভূমিকা বলতে পারবে চুনাপাথরের ভূমিকা কি? চুনাপাথর বিগলন পদ্ধতিতে চুনাপাথরের ভূমিকা আছে। বিগলনে কি করে চুনাপাথর এই সিলিকাকে ক্যালসিয়াম সিলিকেট ধাতুমল গঠন দ্বারা অপসারিত করে। এই হলো চুনাপাথরের ভূমিকা। খুব সহজ আছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব সহজে গুছিয়ে পরীক্ষায় লেখা যায়। যেমন যদি বলা হয় ককের ভূমিকা, কক কী ভূমিকা পালন করে বলো তো? কক কী করে? তাপজারণে উত্তাপ সৃষ্টি করে। আর কি করে? বিগলনে কক উত্তাপ সৃষ্টি করে। ককের ভূমিকা হলো উত্তাপ সৃষ্টি করা। আর বিগলনের সময় যে ফেরিক অক্সাইড, আয়রনের বিভিন্ন অক্সাইডগুলো আছে, ফেরিক অক্সাইড, ফেরোসোফেরিক অক্সাইড, এদেরকে আয়রনে বিজারিত করা। এই ভূমিকাটা পালন করে কক। দুটো ভূমিকা পালন করে এবং দুটো স্টেপে আমরা দেখতে পাচ্ছি। তাপজারণে উত্তাপ সৃষ্টি করে এবং বিগলনে উত্তাপ সৃষ্টির সাথে সাথে আয়রনের অক্সাইডগুলোকে আয়রনে বিজারিত করে। আমরা যদি বায়ুর ভূমিকা দেখি বলো তো, বায়ু কি ভূমিকা পালন করে? বায়ু তাপজারণে বায়ু আর্সেনিক, ফসফরাস, সালফারকে অক্সাইড গঠন দ্বারা অপসারিত করে। আর বিগলনে কি করে? বিগলনে কিন্তু উত্তাপ সৃষ্টি করে। ঠিক আছে, এই হলো বায়ুর ভূমিকা। সুতরাং আয়রন নিষ্কাশনে আকরিকের ভূমিকা আমরা দেখলাম। তাপজারণে ফেরাস অক্সাইডকে ফেরিক অক্সাইডে কনভার্ট করে, সেই সঙ্গে বিগলন প্রক্রিয়া যে আয়রনের অক্সাইডগুলো কার্বন মনোক্সাইড দ্বারা আয়রনে বিজারিত হয়, এটা হলো আকরিকের এই পরিবর্তনগুলো ঘটে। চুনাপাথরের ভূমিকা হলো ধাতুমল গঠনের মাধ্যমে অশুদ্ধি অপসারণ করা, এবং ককের ভূমিকা হলো তাপ সৃষ্টি করা, যেমন তাপজারণে তাপে সৃষ্টি করে, বিগলনে তাপে সৃষ্টি করে, সেই সঙ্গে বিগলনে বিভিন্ন অক্সাইডগুলোকে আয়রনে বিজারিত করে। বায়ুর ভূমিকা তাপজারণে বায়ু কি করে? বিভিন্ন উদ্বায়ী অক্সাইড গঠনের মাধ্যমে অশুদ্ধি অপসারণ ঘটায় এবং বিগলনে এসে উত্তাপ সৃষ্টি করে। এভাবে আমরা কি করতে পারি? আয়রনের আকরিক থেকে শুরু করে ধাপে ধাপে বিশুদ্ধ আয়রনে আমরা পৌঁছাতে পারি। বেশ বড় অনেকগুলো স্টেপ মিলে কিন্তু প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় এবং তোমরা বুঝতে পারছো আধুনিক সভ্যতা আয়রনের উপর কতটা দাঁড়িয়ে আছে। আমার মনে হয় আয়রন নিষ্কাশনের আকরিকের সিলেকশন থেকে একদম স্টিল প্রস্তুতি পর্যন্ত সমস্ত ধারণাটাই, সমস্ত ধাপগুলো, প্রত্যেকটা প্রক্রিয়া সম্পর্কে তোমাদের একটা সঠিক ধারণা তৈরি হবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা শেষ করছি।